নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এখন সমাজ মাধ্যমে আপনারা যদি চোখ রাখেন তাহলেই দেখতে পারবেন নানা রকম প্রশ্ন। এই প্রশ্নগুলো করছেন তৃণমূলের সাংসদ, তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের মন্ত্রী, সবাই। তাদের আক্রমণের লক্ষ্য বলা যেতে পারে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই প্রশ্নমালা তারা সাজিয়েছে এই পহেলগাঁওয়ের অ্যাটাকের ওপর। পহেলগামে যে জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটকের মৃত্যু হলো, সেটা নিয়েই তারা কেন্দ্রীয় সরকারকে ৫টা প্রশ্ন করছে। প্রশ্ন করতেই পারে, প্রশ্ন করার অধিকার তো সেখানে অতি অবশ্যই আছে। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক, তারা স্বাভাবিকভাবেই অনেক বেশি করে পশ্চিমবঙ্গ সরকারকে বা এই শাসক দলকে প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই কেন্দ্রের প্রতিও আমাদের প্রশ্ন তো থাকবেই, কিন্তু প্রশ্ন করলে কি উত্তর আসে? ধরুন, এই যে যারা রাজনীতিবিদ, তৃণমূলের যারা সাংসদ, তারা প্রশ্ন সরাসরি পার্লামেন্টে তুলতে পারেন। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, সেখানে অন্য মন্ত্রীরা থাকবেন। এই বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই সেখানে পহেলগাঁও, অপারেশন সিঁদুর, সে তো বড় জায়গা করে নেবে। কিন্তু আমরা যারা পাবলিক, যারা সাংবাদিক, তারা তো প্রশ্ন করি, কিন্তু উত্তর মেলেই না, ধরে দিতে পারেন। এবং যদি বেশি প্রশ্ন করেন তাহলেই আপনার গায়ে অবধারিতভাবে যে স্ট্যাম্পটা লেগে যাবে, সেটা হচ্ছে আপনি কি গদিমিডিয়া, বা আপনি কি অন্য কারোর করছেন, বা আপনি হয়তো আরো বড় করে চক্রান্ত বা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তা যে যা বলে বলুক, আমাদের এই রাজ্যের ভোটার হিসাবে, একজন ট্যাক্স পেয়ার হিসাবে প্রশ্ন করার, প্রশ্ন তোলার কিন্তু অধিকার আছে। তাই সেই অধিকার থেকে, একজন ভোটারের অধিকার থেকে, একজন নাগরিকের অধিকার থেকে, চলুন আজ আমি ৫টা প্রশ্ন তুলছি। প্রশ্ন তো একাধিক করা যায়, কিন্তু নেতারা তো ৫টা প্রশ্ন তুলেছে, তাই আমি ঠিক ৫টা প্রশ্নেই আপাতত সীমাবদ্ধ থাকবো। এরকম মাঝে মধ্যেই নানা প্রশ্ন আপনাদের সামনে তুলব। আপনারাও আমার যে কমেন্ট বক্সে আছেন, সেই কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারাও ওখানে লিখুন, সেই প্রশ্ন আমি তুলব। চলুন আজকে যে প্রশ্নগুলো আজকে তুলি। আচ্ছা, পশ্চিমবঙ্গ জুড়ে সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে ইদানিংকালে, সেটা হচ্ছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ বললেই সঙ্গে সঙ্গে কেন্দ্রের ঘরে দোষ চাপিয়ে দেওয়া হয়। বলা হয় এটা তো বিএসএফ এর দেখার কথা, আমরা কি করে দেখব। কিন্তু যে প্রশ্নটা আমজনতার কাছে অনুচ্চারিত থেকে যায়, সেটা বিএসএফ বারবার বলার পরেও কেন কাটা তারের বেড়া তোলার জন্য জমি দেওয়া হয়নি। জমি যে দেওয়া হয়নি সেটা পরিষ্কার, কেন রাজ্য সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে প্রায় ৩৫০ একর জমি কিন্তু কাটা তারের বেড়া তোলার জন্য দিয়েছে, যে জমি এতদিন পাওয়া যায়নি। তো একদিকে জমি দেওয়া হয়নি, অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তোলা, সেটা তো দ্বিচারিতা হয়ে যায়। কারণ দেখুন, ২,২০০ কিলোমিটার ভারত এবং বাংলাদেশের সীমান্ত বিস্তীর্ণ এলাকা, এর মধ্যে জলপথ রয়েছে যেখানে কাটা তারের বেড়া তোলা যায় না। এবং এমন জায়গা আছে, সেটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, এই গ্রামটা ভারতের, ওই গ্রামটা বাংলাদেশের, সেখান দিয়ে ভেতর দিয়েও কাটা তোলার বেড়া খুব অসুবিধা। তাহলে কি উচিত যে এইসব সত্ত্বেও একটা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, শুধুমাত্র বিএসএফ কে বা কেন্দ্রীয় সরকারকে গালাগাল না দিয়ে নিজেদের যেটুকুনি দায়িত্ব, সেই দায়িত্বটুকু পালন করা। কিন্তু জমি জটে প্রায় ৩৫০ জমি দেওয়া হয়নি কেন? এই উত্তর কে দেবে? এই উত্তর তো রাজ্য সরকারকে দিতে হবে। এবং এর ফলে এতদিন ধরে
কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তার পরিসংখ্যান কি এটল আছে? নেই বলা যেতে পারে। 1 নম্বর প্রশ্ন। 2য় নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা দেখি যে ভারতে যেখানেই কোনো অনুপ্রবেশকারী ধরা পড়ুক না কেন, যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তার 90% কেসে তারা বলছে পশ্চিমবঙ্গ থেকে তারা পরিচয়পত্র পাচ্ছে। কিছুদিন আগে আপনাদের মনে আছে, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদি, সে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছিল। সে একটা না, তার দুটো ভোটার কার্ড ছিল, দুটোই মুর্শিদাবাদ থেকে। তাহলে এই যে পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে কারা, সেটা কি সম্পূর্ণভাবে উঠে এসেছে? না, এখনো পর্যন্ত কিন্তু এই যে যারা এই জালি পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, সেটা কিন্তু মাঝে মধ্যে কোনো জেরক্স সেন্টার আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার হচ্ছে। কিন্তু ধরুন, এই যে পরিচয়পত্র পেতে গেলে তো যিনি পঞ্চায়েত মেম্বার বা যিনি কাউন্সিলর, যাদের সই নিয়ে গিয়েছিল, যে বা এলাকার বিডিও, তাদের বিরুদ্ধে কি কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ আমরা দেখছি জনপ্রতিনিধিরা, তারা বা নেতা নেত্রীরা, তারা অনেক সময় বলছেন যে উত্তর 24 পরগনা তৃণমূলের এক নেতৃত্ব ভিডিও ভাইরাল হয়ে যায় যে কিভাবে পরিচয়পত্র দেওয়া হবে আর একজনের সঙ্গে তিনি কথা বলে দিতে পারেন, সেই বিষয়টা তিনি দেখেন। তাহলে আমরা সেটা আটকাতে কেন পুরো তৎপর হচ্ছি না? এটা হচ্ছে আমার 2য় প্রশ্ন। 3য় নম্বর প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ। কারণ শামসেরগঞ্জের যে ঘটনা, ধুলিয়ানের যে ঘটনা, সেটা কিন্তু আমাদের এখনো প্রচন্ড রকম মানসিক যন্ত্রণা শুধু দেয় না, আমাদের উৎকণ্ঠা বাড়ায়। কারণ পেহেলগাঁও যে গ্রামে যেটা হয়েছিল, যে ধর্ম দেখে খুন করা হয়েছিল, সেটা কিন্তু এই মুর্শিদাবাদেও সে কথা হয়েছিল, চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে। তো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের মৃত্যুর পর তদন্ত হলো এবং সেখানে বেশ কিছু লোক গ্রেপ্তার করেছে। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাইরে থেকে এসেছে, বিএসএফ করেছে, কিন্তু যে পুলিশি তদন্ত, যাদের ধরা হয়েছে তারা কিন্তু সবই এলাকার বাসিন্দা, বাইরে থেকে আসার কোনো কিন্তু কাউকে এখনো পর্যন্ত, প্রথম যে 4 পুলিশের যাদের এখনো পর্যন্ত তালিকা, এখনো পর্যন্ত কিন্তু বাইরের কোনো লোকের অ্যাক্টিভিটি আসেনি, বা পুলিশও বলেনি যে বাইরের আরো লোক ইনভলভ থাকতে পারে অন্য দেশের, সেরকম কিন্তু নেই। সেটা তো এই হত্যার তদন্ত হলো, কিন্তু মূল যে ঘটনা, যে সাম্প্রদায়িক সংঘর্ষ হলো, সেই ঘটনা কি এখনো তদন্ত শেষ হলো না কেন? মাত্র তো 2টো ওয়ার্ড জুড়ে এই সংঘর্ষ হয়েছিল। তাহলে এই সংঘর্ষের পেছনে কারা ছিল? সংঘর্ষের সময় পুলিশ কেন যায়নি? কার কথায় যায়নি? গ্রামের মানুষ, যে এলাকার মানুষ যে বলছিল যে তারা পুলিশকে ডেকে পায়নি, তাহলে এই যে এটা করানো হলো, যেটা আমরা দেখলাম যে সিট, যেটা হাইকোর্টের নির্দেশে গঠন হয়েছিল, তারা তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক সবার নাম দিল, কিন্তু সেই তদন্ত রিপোর্টটা এখনো বেরোলো না কেন? সেই প্রশ্ন তো আমার আছে, আপনাদের নেই। রাজ্য সরকারকে সেই তদন্ত রিপোর্ট পেশ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক চাপান উত্তরের মধ্যে দিয়ে কেন পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়া হবে? আমাদের তো জানতে হবে। কারণ রাজ্যপাল, তিনি কিন্তু ঘুরে এসে যে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে দিয়েছেন, তাতে আমাদের আতঙ্ক কিন্তু বাড়ে। তিনি কিন্তু বলছেন যে ওখানে মিলিট্যান্ট অ্যাক্টিভিটি এবং মৌলবাদ মাথা তুলে দাঁড়াচ্ছে, যেটা কিন্তু খুব আতঙ্কের। শুধু রাজনৈতিক চাপানুতরের মাঝে এটা হয়তো প্রচার থেকে হারিয়ে যাবে, কিন্তু যারা মৌলবাদী, যারা মিলিট্যান্ট, তারা কিন্তু তাদের ভিত আরও পোক্ত করবে। এবার আসুন 4র্থ প্রশ্ন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমরা দেখেছি একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে।
এবং সবকটা সাম্প্রদায়িক সংঘর্ষের পরে যা হয়, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বলেছে যে এটা বিজেপি বা আরএসএস করিয়েছে। তার মতো অভিযোগ উল্টো দিক থেকে বিজেপি বা বিজেপির তরফে বলা হয়েছে এটা তৃণমূল করিয়েছে। দেখুন, আমি রাজনৈতিক চাপানুতর সেটা চলতেই থাকে, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে কি চাই? একটা তো এলাকার আফো দেখে হাল, সেটা তো আমরা লিখলাম, সেটা কি হয়েছে, এনআইএ তদন্ত হয়েছে, এনআইএ কি বলছে সেটা তো হলো। কিন্তু রাজ্য সরকার এখানো পর্যন্ত, আজ পর্যন্ত সাম্প্রদায়িক সংঘর্ষের পেছনে কারা, মাস্টার মাইন্ড কারা? দেখুন, জ্যোতি বসু একটা কথা বলতেন সেই সময়, যে রাজ্য না চাইলে এই সাম্প্রদায়িক সংঘর্ষ হয় না। সেটা কোনো রাজ্যেই হয় না, এবং সেটা অনেকাংশেই সঠিক। তাহলে এখানে কার ইনভলভমেন্ট আছে, কারা যুক্ত আছে? সেটা বিরোধী পক্ষের হলেও তাদের বিরুদ্ধে কি কি এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? একজন অ্যারেস্ট হলো, তারপরে জামিন পেয়ে গেল, তারপরে পুলিশি তদন্ত কটা বেরোলো, এরকম বিধানসভায় কি পেশ করা হয়েছে? বা রাজ্য পুলিশের তরফে কেউ কি প্রেস মিট করে বলেছে যে এখনো পর্যন্ত সারা রাজ্য জুড়ে এতগুলো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, এতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এদের এতদিনের জেল দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত আমি সেটা পাই। এবার সর্বশেষ জায়গায় আসুন, সেটা হচ্ছে এই যে আরেকটা যে জ্বলন্ত সমস্যা যেটা বলা হচ্ছে, সেটা এই খারিজি মাদ্রাসা, সেটা সংখ্যা কত? ওই অনুমোদনীর মাদ্রাসা, কারণ আমরা জানি এই অনুমোদনীর মাদ্রাসা নিয়েই নানা প্রশ্ন উঠেছে, এবং বলা হচ্ছে সেখানেই যুবকদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। তো সরকার এই এই অনুমোদনী মাদ্রাসার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? সেটা কি সরকারি ছাতার তলায় আনার ব্যবস্থা করা হচ্ছে? সরকার কি তাদের কোনো সাহায্য দেবে, নাকি সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? তাদের কি গাইডলাইন, তারা কি পড়াচ্ছে সেটা সরকারি নিয়ম নীতি মেনে চলছে কিনা, সরকারি গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করা হচ্ছে কিনা, সেই জিনিসগুলোও তো সামনে আসা দরকার, এখনো পর্যন্ত আসেনি। চলুন, আজকে আপাতত এই পাঁচটা প্রশ্ন রাখলাম। আরো অনেক প্রশ্ন আছে, শিক্ষকেরা এখনো রাস্তায় অনশন করছে, এখনো ডিএ পাইনি, প্রশ্নের কোনো শেষ নেই। তো দেখি এই পাঁচটা প্রশ্নের জবাব আসে কিনা। আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করা আমাদের প্রত্যেকের অধিকার।